আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আছে ক্লাসে। তোমাদের যথেষ্ট ডিমান্ড ছিল যে একটা ইংলিশ ক্লাস দরকার ভাইয়া, যে আমাদেরকে ভাই দেখাই দেন এই মুহূর্তে লাস্টের দিকে কোন জিনিসগুলো পড়লে আমাদের মেডিকেল এডমিশনে আমরা ভালো করতে পারবো, অ্যান্ড অ্যাটলিস্ট 15-র মধ্যে যেন 12-13 তুলতে পারি। তো মেডিকেলে 12 বা 13 এটা যথেষ্ট একটা ভালো মার্ক। আমি মনে করি 15-তে 15 তোমার কখনোই পেতে হবে না, ঢাকা মেডিকেলে আসতে হলেও তোমাকে 12 বা অ্যাটলিস্ট তুমি যদি অন্য সাবজেক্টে ভালো করো এদিকে তুমি 10 তুললেই না। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আজকের টপিকটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। তো এই টপিকটা যথেষ্ট বলবো যে অনেকটাই ওভারলুক করা হয়, কারণ এখানে যেহেতু অনেক রুল একসাথে, তাই অনেকেই গুছায় পড়াইতে পারে না বা অনেকে পড়তেই পারে না। তো আমার আজকে টার্গেট যে তোমাদেরকে বেসিক জিনিসগুলো বুঝাই দেওয়ার, যদি আরো এরপরে অনেক ক্লাস আসবে। তো দেখো প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে, আমি উদাহরণ দিয়ে পড়াতে বেশি পছন্দ করি, কারণ নিয়ম পড়ানোর ক্ষেত্রে অনেকে মনে থাকে না, তো উদাহরণ দিয়ে পড়ানোটাই বেস্ট। তো দেখো, হি ইনসিস্টেড অন মাই, এখানে গো দেওয়া আছে ব্র্যাকেটে। আমি অ্যান্সারটা বলে দেই যে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার হবে। কারণ গোয়িং কেন হলো ভাইয়া? দেখো যে কোনো প্রিপোজিশনের পরে এখানে অন আছে, ইনসিস্টেড অন, তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে এটা কথা মনে রাখবে যে সেক্ষেত্রে আমাদের ভি প্লাস আইএনজি হবে। যে কোনো প্রিপোজিশন, সেটা জাস্ট টু বাদে। তাহলে টু বাদে আমাদের যে কোনো প্রিপোজিশন যদি তুমি চিন্তা করো, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। তারপরে কিন্তু এখানে দেখো অনেকে ভাবতে পারে যে ইনসিস্টের কারণে এখানে তোমাদের আইএনজি হয়েছে। ঠিক আছে, তোমাদের এটা একটা ফ্রেজের মধ্যেই পড়ে, ইনসিস্টেড যখনই দেখবা তারপরে যদি অন থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। বাট শুধু যদি ইনসিস্ট থাকে, যে হি ইনসিস্ট দ্যাট আই গো দেয়ার, তখন কিন্তু আর তোমার গোয়িং হবে না। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখিও। তবে কয়েকটা জিনিস ছিল তোমরা সবাই জানো, যে উইথ এ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু। এখানে এই যে একটু খেয়াল রেখো যে টু যেহেতু আছে না, এই টু দেখে তোমরা ভি1 দিও না আবার। টু দেখে কিন্তু আবার ভি1 এটা হবে না, তোমাদেরকে ভি প্লাস আইএনজি দিতে হবে। আর কয়েকটা জিনিস যেমন উজ ইউ মাইন্ড, অনেক সময় বলি না আমরা মানুষকে যে উজ ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, হয়ে বলি না? তো যেখানে দেখো উজ ইউ মাইন্ডের পরে আমাদের ভি প্লাস আইএনজি হবে। ভি প্লাস আইএনজি হবে কেন? কারণ হচ্ছে এটা একটা তোমার নিয়মের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, কিছু জিনিস আছে এগুলো গতানুগতিক নিয়ম, তার মধ্যে একটা হচ্ছে উজ ইউ মাইন্ড। তো এই জিনিসটাকে আমরা এভাবেই মনে রাখবো, যে মাইন্ডের পরে, এই যে একটু পরে দেখবা যে মাইন্ড শব্দটার পরে আমরা দেখা যায় যে ভার্ব প্লাস আইএনজি বলি, তাই না? তারপরে ইনসিস্ট অন, এটা একটু খেয়াল রাখো যে ইনসিস্টের পরে অন থাকলেই দেখা যায় অনেক ক্ষেত্রেই প্রশ্নগুলো আসে, তো যেগুলো বেশি আসে সেগুলো আমি এখানে দিয়ে দিছি। তারপরে কুড নট হেল্প, ক্যান নট হেল্প, তোমরা জানো যে এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। আর এখানে আমি একই কথা লিখে দিয়েছি যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভাই কি হবে? আইএনজি হবে, টু বাদে। এটা সবাই জানি, জাস্ট একটু রিভিউ করে দেওয়া। তারপরে তো একটা শব্দ, যে শব্দগুলো মানে আমরা হয়তো অনেক সময় ভুল করি। দেখা যায় যে যেমন এই যে স্টার্টের পরে যে আইএনজি হবে, তবে স্টপের পরে যে আইএনজি হবে, তবে যে কিপের পরে দেখো আমরা অনেক সময় বলি না যে কিপ ওয়ার্কিং হার্ড। তাহলে এই যে আমরা সবসময় ইউজ করি যে কিপ ওয়ার্কিং হার্ড, এই জিনিসটা একটু খেয়াল রাখিও, যে কিপ ওয়ার্কিং হার্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ওয়ার্কিং হবে এখানে, মানে আইএনজি হবে। আর স্টপ বা স্টার্ট, যেমন ধরো আমরা অনেক সময় বলি না যে স্টার্ট রাইটিং, তাই না? যেমন স্টার্ট যদি আমরা বলি, রাইটিং বানানে একটু খেয়াল রাখিও যে রিটেন বানানে ডাবল টি আছে, কিন্তু রাইটিং বানানে কিন্তু একটাই টি। ঠিক আছে, যদি আমরা রিটেন শব্দটা একটু লিখি তাহলে এখানে কিন্তু ডাবল টি হবে। আর রাইটিং এর ক্ষেত্রে দেখো একটা টি হচ্ছে। তো স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, এটা আইএনজি হবে। খুবই সিম্পল জিনিস আর কি। আরেকটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট লেখা, যে এখানে আসলে লেখা লাগতো যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, যে যদি সিম্পল সেন্টেন্স থাকে তাহলে পাশাপাশি যদি দুইটা ভার্ব বসে তাহলে দেখবা যে একটাতে আইএনজি হবে। কেন হয় এটা আমি বলে দিই, তবে এখন এত ডিপ জানার দরকার নাই। যে একটা যদি তোমার ফাইনিট হয় আর একটা নন ফাইনিট হবে, আর নন ফাইনিট বানাইতে হলে আইএনজি বসাইতে হয়। এটা হচ্ছে বেসিক রুল। তারপরে রুল 4-এ আসি, দেখো আহ, এখানে একটা জিনিস কি, তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই রুল পড়ার আগে। ধরো এখানে যেমন আই এম লেখা আছে, আসলে আই এম এর পরে মনে করো আই এম ওয়ার্কিং, এটা তো আমরা সবাই জানি, তাই না? আই এম ওয়ার্কিং, তাহলে এম দেখো একটা বি ভার্ব। এরকম যে কোনো বি ভার্বের পরে যদি ভার্ব আসে তাহলে কিন্তু তোমাদের এটা কি হবে বলো তো? এটা হচ্ছে আইএনজি হবে। যেমন আই ইজ তো হবে না, যেমন হি ইজ, একই জিনিস যদি আমরা এখানে হি ইজ দেই তাহলে হি ইজ ওয়ার্কিং হবে, তাই না? সেম জিনিস। তারপরে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গেট ইউজ টু, আরটা হচ্ছে ইউজ টু। যদি দেখো ভাই যে গেট ইউজড টু আসে, তার মানে যেমন অনেক সময় আমরা বলি যে কি বলি বলো তো, ইউ শুড গেট ইউজ টু ওয়ার্কিং হার্ড, তাই না? ওয়ার্কিং হার্ড, এখানে একই জিনিস একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু টু আছে, তারপরেও তোমার এখানে আইএনজি হয়েছে, তাই না?
আইএনজি হয়েছে, তার মানে দেখো এখানে কিন্তু একটা এক্সেপশনের মতো কাজ করতেছে। যদি এরকম বোঝায় যে তোমাকে অভ্যস্ত হইতে হবে, যে কোনো কাজে অভ্যস্ত হওয়া, মনে করো এখন তোমাদের পড়তে হচ্ছে অনেক বেশি, তাহলে পড়ার ক্ষেত্রে অভ্যস্ত হওয়া, যে ইউ শুড গেট ইউজ টু ওয়ার্কিং হার্ড, তাহলে কি দেখো অভ্যস্ত হওয়া বুঝালে ভি প্লাস আইএনজি হবে। আর যদি বোঝায় যে না আই ইউজ টু প্লে ফুটবল, এটার মানেটা কি, আই ইউজ টু প্লে ফুটবল যদি বোঝায়, তাহলে মনে রাখবো যেটা হচ্ছে আমরা আগে করতাম কিন্তু এখন করি না, এরকম কিছু বুঝাইলে তখন ইউজ টু প্লে হবে, ইউজ টু প্লে হবে। তার মানে এখানে ভি ওয়ান হবে। ভি ওয়ান দেখো, আই ইউজ টু প্লে, এখানে কি ভি ওয়ান হবে না বলো তো? এটা তো ভি প্লাস আইএনজি হবে না, তার মানে এটা হচ্ছে ভি ওয়ান হবে। কারণ আই সি অথবা হি ইউজ টু যে কোনো ক্ষেত্রে তোমার যদি বোঝায় যে আগে করতাম কিন্তু এখন করি না, তার মানে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হবে বলতে কি, মানে আগে বুঝাচ্ছে এমন, কিন্তু এখানে টু এর পরে যেটা তোমাদের বেসিক ভি ওয়ান, ভি ওয়ানই বসবে। আই ইউজ টু প্লে ফুটবল। তোমাদের মেন টার্গেট থাকবে যে আমরা উদাহরণ দেখে বুঝবো, ঠিক আছে? উদাহরণ দেখে আমরা পড়ার চেষ্টা করবো। এখানে রুল পড়ে এখন আসলে এত সময় নেই আমাদের কাছে, আর রুল পড়ে মনেও থাকার চান্স অনেক কম। তারপর একটু খেয়াল করে দেখো, ইট ইজ নট ওয়ার্থ। আচ্ছা এখানে অ্যান্সার কি হবে বলে একটু চিন্তা করো তো। আমি এখানে কোনো অপশন দিইনি, তবে এখানে দিয়ে দিই যে যে গো, গো থাকলে কি হবে, ইট ইজ নট ওয়ার্থ গোয়িং দেয়ার হবে। তাহলে এখানেও দেখো, এখানে কিন্তু প্রিপোজিশন নাই, কিন্তু এখানে একটা শব্দ আছে সেটা হচ্ছে ওয়ার্থ। তো এটা নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। মানে এটাকে আসলে কি বলবো, ইংলিশে এরকমই কিছু নিয়ম আছে যে তোমার জাস্ট আইএনজি হবে, এখানে ব্যাখ্যা কম, মুখস্থটা বেশি। ইট ইজ নট ওয়ার্থ গোয়িং দেয়ার, তাহলে গোয়িং আইএনজি হবে। তবে দেখো আই গিভ আপ, এটা তো অনেকেই জানি, গিভ আপের পরে তোমার আইএনজি হয়। আই গিভ আপ, গিভ আপ আসলে হবে না, মানে গিভ আপ তো ঠিক আছে, এখানে গেভ আপ হলে বেশি ভালো হইতো, তাই না? আই গেভ আপ প্লেইং ফুটবল। তাহলে আরেকটা ক্ষেত্রে যেমন ই গেভ আপ, একই জিনিস, হি গেভ আপ প্লেইং ফুটবল। তারপরে উই আর থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং এ নিউ কোর্স, ঠিক আছে? তোমাদের জন্য অনেক সময় দেখা যায় যে এই যে থিঙ্কিং অ্যাবাউট, এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানেও কিন্তু আইএনজি হচ্ছে। কেন হচ্ছে এই জিনিসগুলো থেকে নিয়মটা, মানে তোমার যে একটা স্ট্রাকচার, সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাকে একটু ফোকাস করে মুখস্থ করে নিতে হবে। যেমন ওয়ার্ডসের পরে আইএনজি হবে, এটা নিয়ম কিন্তু নাই, এটা জাস্ট একটা এক্সেপশন ধরে নাও। তারপরে আই গেভ আপ প্লেইং ফুটবল, গেভ আপ গিভ আপের পরে আইএনজি হবে, এখানে নিয়ম নাই, জাস্ট তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে। হি গেভ আপ প্লেইং ফুটবল। আবার একইভাবে উই আর থিঙ্কিং অ্যাবাউট স্টার্টিং এ নিউ কোর্স। তো এখানে দেখো অ্যাবাউট স্টার্টিং এ, এখন অ্যাবাউটটা অবশ্য প্রিপোজিশনের মতোই কাজ করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঠিক আছে এখানে তোমার আইএনজি বসছে। বাট এখন যেটা হচ্ছে প্র্যাকটিসের উপর রাখতে হবে, ঠিক আছে? আমার যেটা যেটা মিনিমাম আমার ক্ষেত্রে জানা সম্ভব আমি জানাই দিব। তারপরে দেখো আই সো এ ম্যান, ম্যান ওয়াকিং অন এ রোপ, তাই না? এখানে আসলে একটু মিস্টেক হয়েছে কি, যে ওয়াকিংটাকে এটা নিচে আসতো, তাও আমরা এটাকে মিশাই দিই, এটার নিচে আমরা আনে দিই এখানে ওয়াকিং অন এ রোপ। এখন দেখো ওয়াকিং এখানে আইএনজি হয়েছে, কেন হয়েছে? এটা দেখা হচ্ছে কি, যে তুমি মনে করো একটা ম্যানকে দেখলা, দেন আমি একটা ম্যানকে দেখলাম, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব যদি থাকে, তাহলে যদি আরেকটা ভার্ব বসে তাহলে সেটা আইএনজি হবে, ঠিক আছে? যেমন আই স এ ম্যান ওয়াকিং, তাহলে স একটা ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, এর সাথে যখন আরেকটা ভার্ব বসবে যেমন ওয়াকিং, এখানে কিন্তু আইএনজি হবে, ঠিক আছে? এটার সাথে তোমাদের আইএনজি হবে। তারপরে আই হার্ড এ চাইল্ড, এখানে কিন্তু ক্রাইং হবে, আমরা জানি এটা এমনিতে মুখেই চলে আসে। তাও যদি ব্যাখ্যা চাও, হার্ড একটা ভার্ব, ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে আইএনজি হবে। কেন হবে? ওই যে বললাম, একটা তোমার ফাইনাইট হলে আর একটা নন ফাইনাইট হতে হবে, আর নন ফাইনাইট বানাতে হলে আইএনজি বসাতে হয়। একইভাবে যদি সিম্পল সেন্টেন্স দেখো, মানে এই জিনিসটা আসলে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে একটা হচ্ছে নর্মাল হবে, মানে তোমার যেটা তোমার টেন্স ফলো করে, আর একটা হচ্ছে আইএনজি হবে। আর সিম্পল সেন্টেন্স বাদেও যে কমপ্লেক্স কম্পাউন্ড, অনেকে মনে পড়তে ভাই কমপ্লেক্সটাকে একটু দেখা দিতে। কমপ্লেক্সটা হচ্ছে জাস্ট তোমাদের ইফ থাকবে, দ্যাট থাকবে, সো দ্যাট থাকবে, মানে দুইটা পার্ট থাকবে তোমাদের সেন্টেন্সে। একটা তোমাদের প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল থাকবে, আর একটা তোমাদের কি সাবঅর্ডিনেট থাকবে। ঠিক আছে? আর কম্পাউন্ডের ক্ষেত্রে তোমাদের দুইটাই প্রিন্সিপাল হয়, এটা তোমাদের অ্যান্ড বা ডট দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? কিছু কিছু নিয়মের মধ্যে ফেরানো যায়, আর কিছু কিছু আছে জাস্ট প্র্যাকটিসের মধ্যে মুখস্থ রাখতে হবে। একটা ভাষা কিন্তু এভাবেই কাজ করে, তোমার কিছু জিনিস তুমি একটু জিনিস বুঝতে পারবা, জিনিস একটু তোমাকে গতানুগতিক নিয়ম মুখস্থ করতে হবে। হি ওয়াচ দ্য, একই জিনিস দেখো এখানে কিন্তু একটা তোমার ভার্ব আছে, হি ওয়াচ দ্য বোট, তাই না? ফ্লোটিং ডাউন দ্য রিভার, এটা হবে ফ্লোটিং ডাউন দ্য রিভার। যদি এটা ফ্লোটিং হয় তাহলে অবশ্যই এখানে একটা ভার্ব ছিল
সেটা দেখে আমরা বুঝতে পারলাম ভাই এখানে একটা আইএনজি হবে। তাহলে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে ওই যে একটা ভার্ব থাকলে একটা ভার্বের ক্ষেত্রে আইএনজি হচ্ছে, ঠিক আছে। আই স দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এটা খুবই সিম্পলি বোঝা যায়, এমনিতে মুখে আসে। তবে যদি একটু চিন্তা করতে হয়, অনেক সময় একটু চিন্তা করবো যে ভাই এখানে একটা ভার্ব আছে কিনা। ভার্ব থাকলে এখানে তোমার ভার্বের সাথে আইএনজি বসাতে পারো, সেফ সাইড থাকার জন্য, ঠিক আছে। তা আজকে তোমাদের জন্য ভাই এইটুকুই। তবে এখান থেকে একটা টেক হোম মেসেজ এটা, যে তোমাদেরকে আমি চেষ্টা করবো প্রতিদিন অল্প অল্প করে পড়াইতে। তোমাদেরকে বেশি পড়ায় না, অনেক কোচিংয়ে দেখবে একদিনে অনেক বড় টপিক পড়ায়, তখন কি হয় তোমাদের মাথায় হয়তো সেদিন টপিকটা থাকে, কিন্তু পরে 4-5 দিন পরে থাকে না। সেজন্য আমি ট্রাই করবো প্রতিদিন তোমাদের যেগুলো মুখস্থ করা আছে, যেমন সিনোনিম অ্যান্টোনিম বলো, ইডিয়ম ফ্রেজ বলো, ইংলিশের যেগুলো টপিক তোমাদের হার্ড লাগে, আমি চেষ্টা করবো আস্তে আস্তে তুমি ডেইলি জাস্ট আমার ভিডিওগুলো দেখিও। যারা টার্গেট ডিএমসিতে আসছো তারা তো এগুলো ভিডিও পাচ্ছই। আর যারা তোমার মনে করো এখন ফ্রি দেখতে যাচ্ছ, এদের সমস্যা নেই, এটা ফ্রি থাকবে তোমাদের জন্য। ইংলিশে বাকি যে 2 মাস ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে বাকি সব কিছুই ফ্রি দেওয়ার। তো জাস্ট একটা জিনিস মনে রাখিও যে ভাই তোমাকে ডেইলি পড়তে হবে ইংলিশে। আজকে তুমি যে কোনো বই খোলো, তোমার বাসায় যে কোনো বই থাকতে পারে, কোচিং এর বই, মাস্টার্স বই থাকলে ভালো হয়, অ্যাপেক্স বই থাকলে আরো ভালো হয়। আমি অ্যাপেক্স পড়ছি, আর এই জিনিসগুলো অ্যাপেক্স থেকেই নেওয়া। তো ওখান থেকে তুমি করতে পারলে তোমার জিনিসগুলো একটু প্র্যাকটিস হবে, আর প্র্যাকটিসের মাধ্যমে দেখবা তুমি একসময় বস হয়ে যাবা, ইংলিশে বস হয়ে যাবা। তোমাদেরকে ইংলিশে নিয়মও জানতে হবে না, এমনি এমনি মুখে চলে আসবে। ঠিক আছে, আজকের জন্য এটুকু ভাইয়েরা। আশা করি তোমাদের কোনো একটু ছোট হেল্প করতে পারছি। ইনশাল্লাহ আমি পরে আরো ক্লাস দিব। আর তবে এই ক্লাসে তোমাদের রেসপন্সটা একটু তোমরা জানাও যে তোমাদের কেমন লাগতেছে, বা তোমরা আরো ক্লাস চাচ্ছ কিনা, একটু রেসপন্সটা দিও, তাহলেই হয়ে যাবে। আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম।